আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়। গত ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে প্রাথমিক যে ধারণা সেটা জেনেছি। আজকে আমরা উপশক্তি স্তর এবং এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও বা তোমাদেরকে জানার জন্য দেখো কিছু বিষয় একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আসলে এগুলো হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে পরমাণুর অবস্থান, ধর্ম, বৈশিষ্ট্য জানার জন্য বিভিন্ন সময়ে দেখা গিয়েছে যে ইলেকট্রন বিন্যাসকে এভাবে প্রকাশ করেছে। তবে তোমাদের এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই দুটোর দরকার নেই। তোমাদের বইয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা দেখে আসি। দেখো, আমরা দেখেছি প্রতিটি প্রধান শক্তি স্তর n দিয়ে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রধান শক্তি স্তরকে একটা সংক্ষিপ্ত আকারে স্মল n দিয়ে প্রকাশ করা হয়েছে। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে, অর্থাৎ সেটার শাখা রয়েছে এবং এই উপশক্তি স্তরকে l দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, অর্থাৎ 0 থেকে শুরু হবে এবং n-1 পর্যন্ত চলবে। উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটালগুলোকে sp-df ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। বিভিন্ন উপশক্তি স্তরের জন্য সম্ভাব্য l এর মান নিচে দেখানো হলো। দেখো, তোমরা এখানে দেখতে পাবে যে n=1, অর্থাৎ এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। তো n=1 হলে l=0 হবে, যেটার অরবিটাল হচ্ছে একটি। এখন দেখো কিভাবে হলো। n=1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, আর l=0 মানে হচ্ছে উপশক্তি স্তর, অর্থাৎ এই উপশক্তি স্তরে একটি মাত্র অরবিটাল রয়েছে। এই কথা দ্বারা এটা বোঝানো হয়েছে। তারপরে দেখো, n=2 হলে l=0-1, অর্থাৎ এই দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল হচ্ছে দুটি। n=3 হলে l=0-1-2, এর অরবিটাল হচ্ছে তিনটি। n=4 হলে l=0-1-2-3, এর অরবিটাল হচ্ছে চারটি। একইভাবে n=5 হলে এর অরবিটাল হবে পাঁচটি। অর্থাৎ দেখো, এখানে অরবিটাল থাকবে পাঁচটি, কিন্তু 4s 4p 4d 4f এই প্রথম চারটি অরবিটালে সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব বলে পরবর্তী অরবিটালের আর প্রয়োজন হয় না। অর্থাৎ 4f পর্যন্ত আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে 4f পর্যন্ত যদি আমরা হিসাব বিবেচনা করি তাহলে এই পর্যন্ত করলেই চলে, এরপরে আর আমাদের দরকার পড়ে না। কিন্তু দেখা যায় যে n=6, 7, 8 এর জন্য কিন্তু একইভাবে এই নিয়মটা প্রযোজ্য। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l+1। আমরা এর মাঝে, এটা হচ্ছে একটা সূত্র যে অরবিটালে ইলেকট্রন সংখ্যা আসলে কত হবে সেটা জানার জন্য আমরা এর মাঝে জেনে গেছি প্রতিটি পূর্ণ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n², যেটা আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছি। তোমরা দেখবে সবগুলো অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা এই 2n² পেয়ে যাই, অর্থাৎ উপশক্তি স্তরগুলোতে যতগুলো ইলেকট্রন অবস্থান করে আমরা যদি সেগুলো যোগ করে কিন্তু আমরা এই সূত্র যে 2n² সেটাকে দেখতে পাবো যে সেটা সমর্থন করছে। নিচের ছকটিতে দেখো, তোমাদের বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে যে n=1 থেকে 4 পর্যন্ত দেখিয়েছে। দেখো, এখানে শক্তি স্তরে n = 1 2 3 4 দেওয়া হয়েছে এবং n এর মান যখন 1 তখন উপশক্তি স্তরের মান হচ্ছে 0, আর এই অনুযায়ী এই অরবিটালের নাম দেওয়া হয়েছে s। অরবিটালের প্রতীক হচ্ছে 1s, অর্থাৎ প্রথমে থাকবে তার শক্তি স্তর এবং পরবর্তীতে থাকবে তার অরবিটাল। s এর 0 জন্য s, এই জন্য এখানে 1s লেখা হয়েছে। মোট ইলেকট্রন সংখ্যা এখানে এই সূত্রে যদি আমরা l এর মান বসাই তাহলে দেখতে পাবো l=0 হলে তাহলে 0 + 1
কি হচ্ছে 1 হচ্ছে এবং 2 × 1 সমান সমান 2 হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 এবং শক্তি স্তরেরও মোট ইলেকট্রন সংখ্যা যদি আমরা এখানে মান বসাই তাহলে দেখতে পাচ্ছি মান একই আসতেছে, সমান সমান আসবে। আচ্ছা, এরপরে দেখো দ্বিতীয় শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর মান 0 এবং 1 এবং এই 0 এর জন্য S আর 1 এর জন্য P। তো একইভাবে প্রথম যে অবস্থানটা যার অবস্থান থাকবে সেটা হচ্ছে শক্তি স্তরের অবস্থান, যে 2 মানে এটা দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এবং এটা হচ্ছে 0 এর জন্য S অরবিটাল, 1 এর জন্য P অরবিটাল। এবং এটার ইলেকট্রন ধারণ ক্ষমতা, S অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে দেখিয়েছি যে 2, এই জন্য এখানে 2 হয়েছে, এবং P অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে, এখানে যদি আমরা সূত্রের মধ্যে মান বসাই তাহলে দেখো 2 × 2 2 দুগুণা 4 যোগ 1 সরি আচ্ছা, এখানে তোমরা যদি মান বসাও, মান বসালে তাহলে আমরা দেখতে পাবো এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। তো 6 আর 2 হচ্ছে কত, 8 হয়। তাহলে আমরা মোট শক্তি স্তরের যদি ইলেকট্রন সংখ্যা হিসাব করি তাহলে এখানে দেখতে পাবো 8। তারপরে দেখো তৃতীয় শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর হচ্ছে 0 1 2, অর্থাৎ এর জন্য 0 এর জন্য আসবে S, 1 এর জন্য P এবং 2 এর জন্য আসবে D। আর এখানে প্রথমে হচ্ছে শক্তি স্তরের অবস্থান থাকবে এবং পরবর্তীতে সাথে অরবিটালগুলো অবস্থান করবে। একইভাবে এই সূত্রে যদি আমরা মান বসাই তাহলে আমরা দেখতে পাবো 2 6 10 এবং এই তিনটা যোগ করলে আমরা মোট শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে পারবো। তাহলে এখানে দেখতে পেলাম আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18, অর্থাৎ এটা ছিল আমাদের K শেল, এটা L শেল, এটা হচ্ছে আমাদের M শেল। এরপরে দেখো 4 নাম্বার শক্তি স্তর অর্থাৎ M শেলের জন্য উপশক্তি স্তরের মান হচ্ছে 0 1 2 3 অর্থাৎ 4টা। দেখো 0 এর জন্য হচ্ছে S, 1 এর জন্য P, 2 এর জন্য D এবং 3 এর জন্য F। তো একইভাবে এখানে হচ্ছে প্রথমে যে চতুর্থ শক্তি স্তর সেজন্য এখানে 4 দেওয়া হয়েছে এবং তাদের যে উপশক্তি স্তর সেই অনুযায়ী কিন্তু অরবিটালের নামগুলো দেওয়া হচ্ছে S P D F। তারপরে দেখো এই সূত্রে যদি আমরা মান বসাই, মান বসালে আমরা দেখতে পাবো যে এই উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে এর হচ্ছে 2, P এর হচ্ছে 6, D এর হচ্ছে 10 এবং F এর হচ্ছে 14। এবং এই ইলেকট্রনগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে দেখতে পাবো যে এই শক্তি স্তরে অর্থাৎ 4 নম্বর শক্তি স্তরে আমাদের এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32। তো দেখো এরপরে আসতেছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। আসলে কোন নিয়ম বা নীতি অনুসরণ করে এই ইলেকট্রন বিন্যাস করা হয়েছে সেটা এখানে আলোচনা করা হয়েছে। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম থাকবে সেখানে প্রবেশ করবে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রকাশ করবে, মানে কম থেকে উচ্চ শক্তির দিকে যাবে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান অর্থাৎ n এর মান এবং উপশক্তি স্তরের মান L এর যোগফলের উপরে নির্ভর করে। অর্থাৎ প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর যারা আছে এদের যদি যোগ করা হয় তাহলে বোঝা যাবে যে কে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যে অরবিটালে n + L এর মান কম সেই অরবিটালের শক্তিও কম এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে n + L এর মান যেটা যে অরবিটালের মান যদি বেশি হয় তাহলে সেই অরবিটালে ইলেকট্রন হচ্ছে পরে প্রবেশ করবে। এখন দেখো উদাহরণস্বরূপ দেখানো হয়েছে যে 3d অরবিটালের জন্য n এর মান হচ্ছে 3 এবং L এর মান হচ্ছে 2, তার মানে n + L এর মান হবে 5। আবার 4s অরবিটালের জন্য n এর মান 4, L এর মান 0, n + L এর মান হবে 4। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে 3d অরবিটালের মান হচ্ছে বেশি এবং 4s অরবিটালের মান হচ্ছে কম। তার মানে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আমরা এখানে যে পড়েছি যে যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যেটা শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালের শক্তি হচ্ছে বেশি আর 4s অরবিটালের হচ্ছে কম। তার মানে ইলেকট্রন এই
অরবিটালে আগে প্রবেশ করবে এবং পরে 3d অরবিটালে প্রবেশ করবে। দেখো এর কি বলেছে, কাজেই 3d অরবিটালের চেয়ে 4s অরবিটালের শক্তি কম শক্তি সম্পন্ন, তাই ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে এবং পরে 3d অরবিটালে প্রবেশ করবে। আবার দুটি অরবিটালের n প্লাস l এর মান যদি সমান হয়, মানে দুটো অরবিটালের যদি সমান হয় তাহলে কি হবে, যে অরবিটালটিতে n এর মান কম, দুটো সমান হলে যেটার n এর মান কম হবে, অর্থাৎ প্রধান শক্তি স্তর যেটাকে বলা হয় তার মান যদি কম হয় সেই অরবিটালের শক্তিও কম হবে। অর্থাৎ সমান হলে এই n এর মানের উপরে ডিপেন্ড করবে যে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোথায় পরে প্রবেশ করবে, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, অপরদিকে দেখো সমান n প্লাস l এর মানের জন্য যে অরবিটালে n এর মান বেশি, যেটার মান বেশি হবে সেই অরবিটালের শক্তিও বেশি হবে, কাজেই সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। যেমন উদাহরণস্বরূপ এখানে দেখানো হয়েছে যে 3d এবং 4p এই দুটো অরবিটালের জন্য n প্লাস l এর মান যথাক্রমে মানে প্রথমে হচ্ছে 3d এর কথা বলেছে যে 3 প্লাস 2 সমান হচ্ছে 5 এবং 4p এর জন্য 4 প্লাস 1 সমান হচ্ছে 5, অর্থাৎ এটাও কিন্তু 5 এটাও 5, n প্লাস l এর মান এখানেও 5 এখানেও 5। তাহলে আমরা কি বলেছিলাম এখানে, যেটা n এর মান কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে কারণ সেটা শক্তি কম, এবং যেটার n এর মান বেশি হবে সেটা শক্তি বেশি এবং সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে সেই হিসেবে দেখা যাচ্ছে যে এই দুটোর মধ্যে 3d তে 3d শক্তি কম এবং সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং 4p শক্তি বেশি, সেজন্য এখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তো দেখো এখানে কি বলেছে, তাই এই অরবিটালের শক্তি কম এবং এই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন তোমাদের যে কথাটা আমি বললাম, অপরদিকে দেখো 4p অরবিটালে l এর মান বেশি হওয়ায় এর শক্তি 3d এর চেয়ে বেশি, যেটা আমরা এখানে হিসাব করেছি যে n এর উপরে ডিপেন্ড করবে, তাই এই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই হিসাব অনুযায়ী দেখো, এই হিসাব অনুযায়ী যদি আমরা বসাই তাহলে শক্তি স্তরগুলো এরকম হবে যে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4s 5d 6p 7s 5f 6d 7p 8s। তো এই উপশক্তি স্তরগুলোকে মনে রাখার জন্য একটা ছক এখানে দেখানো হয়েছে, যেখানে কিনা এই সিকোয়েন্সটা মেনটেন করতে খুব সহজ হবে। তো দেখো আমরা দেখেছি এই উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 2টি, p এর হচ্ছে 6টি, d উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি, f উপশক্তি স্তরের সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো এখানে প্রথম শক্তি স্তর ছিল যেখানে n এর মান ছিল 1 এবং l এর মান ছিল 0, সে কারণে কিন্তু এই প্রথম শক্তি স্তরের জন্য 1 এবং 0 এর জন্য আমরা জানি s, এই জন্য কিন্তু এখানে 1s বসানো হয়েছে এবং প্রথম শক্তি স্তরের অরবিটাল হচ্ছে একটা। একইভাবে দেখো দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল ছিল হচ্ছে দুটো। আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দেই একটা চিত্রের সাহায্যে তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে শক্তি স্তর 1 2 3 4 5 দেখানো হয়েছে এবং s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তো দেখো এখানে একটু আগে যে কথা বললাম যে n = 1 হলে l = 0, অর্থাৎ এই অরবিটালে ইলেকট্রন কিন্তু হচ্ছে, যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে অরবিটাল হচ্ছে একটা। আবার দেখো n = 2 হলে এখানে অরবিটাল হচ্ছে দুটা। কি করে হলো যে এখানে হচ্ছে 2 এবং 0 এর জন্য হচ্ছে s, 1 এর জন্য হচ্ছে p। n = 3 হলে এখানে হচ্ছে অরবিটাল হচ্ছে তিনটা এবং এখানেও অরবিটালগুলো লেখা হচ্ছে এভাবে যে 3s 3p এবং 3d। n = 4 হলে l = 0 1 2 3, যে কথা তোমাদের কিছুক্ষণ আগে বলেছি, এবং এটার জন্য কিন্তু 4s 4p 4d 4f। এখন কথা হচ্ছে যে এগুলো হচ্ছে কোনটার পরে কোনটা আসবে অথবা কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে সেটাকে উপর থেকে নিচের দিকে এই অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, উপর থেকে নিচের দিকে অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ এখানে 1 আগে আসবে হচ্ছে 1s, তারপরে উপর থেকে যদি আমরা আসি তারপর আসবে 2s, তারপর উপর থেকে যদি আসি তারপরে আসবে 2p, এরপরে 2p দেখো কোনাকুনি অবস্থান করছে 3s, এরপরে আসবে হচ্ছে 3p, তারপরে আসবে 4s, তারপরে দেখো এখানে আসবে 3d 4p, এরকম করে কিন্তু
পর্যায় সারণীতে কিন্তু ইলেকট্রনগুলো উপশক্তি স্তরে অবস্থান করবে। যদি আমরা এটাকে যদি লিখি সিকোয়েন্স অনুসারে, দেখো এরকম আসবে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p এরকম করে আসবে। তো এখানে যে এস এর উপরে ইলেকট্রন কতগুলো ইলেকট্রন এখানে থাকতে পারে সেটা দিয়ে দেওয়া হয়েছে। দেখো এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এখানে 2, p এর 6, আবার হচ্ছে এরকম করে যে ডি এর 10, এরকম দেখা যাবে যে 4f এরও হচ্ছে 14। তো এখানে তোমাদের বই ঠিকই অরবিটালের শক্তি ক্রমটা এখানে দেখানো হয়েছে আসলে যে কোনটার পরে কোনটার অবস্থান হবে। তো এই নীতি অনুসারে নিচে কতগুলো ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, যেখানে কিনা দেখো যে ইলেকট্রন বিন্যাস করেছে ঠিক এই নিয়মটা অনুসরণ করে এখানে ইলেকট্রন বিন্যাস করেছে, যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তর। একইভাবে পরবর্তীগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। যেহেতু 4s অরবিটালের শক্তি 3d এর শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি কিন্তু 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করেছে। অর্থাৎ এখানে কেন 4s অরবিটালে কেন প্রবেশ করেছে ইলেকট্রনটি আগে, সেটা কিন্তু এখানে স্পষ্ট বলা হয়েছে। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কিন্তু দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কিন্তু 19তম 20তম ইলেকট্রনটি অরবিটাল পুরো করে পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে বা সর্বশেষ 21তম ইলেকট্রনটি কিন্তু সেখানে প্রবেশ করেছে। ঠিক একইভাবে বিশেষ করে মনে রাখতে হবে, যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখতে হবে। যখন লিখব তখন কিন্তু আমাদেরকে পাশাপাশি কিন্তু শক্তি স্তরগুলো এরকম করে লিখে যেতে হবে। পরবর্তীতে কিন্তু আমরা এটাকে সজ্জিত করব নিয়ম অনুসারে। যেমন এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে, দেখো প্রথমে কিন্তু এটাকে সিকোয়েন্স মেনটেন করে লেখা হয়েছে, পরবর্তীতে এখানে সাজানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এবং শক্তিস্তর উপশক্তিস্তর সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়েছে। তো পরবর্তী ক্লাসে আমরা এই ইলেকট্রন বিন্যাসেরও কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে যেটা একেবারেই আলাদা। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।